তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জন্য বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিচারকদের বয়স বাড়ানো এবং একজন বিচারপতিকেই আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান করার লক্ষ্য নিয়ে সেইটা করার কারণে বিচার মানে এই পুরো বিধানটাই এটা দিস ইজ ইওর ন্যারেটিভ, এটা আমাদের ন্যারেটিভ নয়। আচ্ছা, আমরা মনে করি যে ওই সময় প্রয়োজন ছিল আপনার বয়স বাড়ানোর ব্যাপারটা, ওটা বাড়ানো হয়েছিল। ইট মে নট ওয়ার্ক, সেটা অন্য কথা। একটা জিনিস আপনি আবার ভুলে যাবেন না, যে 1/11 আগে চক্রান্তটা একটা হয়েছিল। সে চক্রান্ত হচ্ছে যে আপনাদের সেই 9/11 ঘটেছিল তার আগে, আর এখানে আপনার কিছু পশ্চিমা দেশ একসাথে হয়ে টুইসডে ক্লাব তৈরি করেছিল, একই সঙ্গে ভারতবর্ষ তার সঙ্গে যুক্ত হয়েছিল, এবং তাদের মূল টার্গেটটা ছিল যে জাতীয়তাবাদী শক্তিকে এখান থেকে নির্মূল করা। এবং যেহেতু তারেক রহমান সাহেব জাতীয়তাবাদী শক্তির উঠতি নেতা ছিলেন, হি ওয়াজ দ্য রাইজিং লিডার, সুতরাং তাকে আপনারা মেলাইন করার জন্য, ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা পরিকল্পিতভাবে এই চক্রান্তগুলো করা হয়েছে এবং এই ক্যাম্পেইনটা চালানো হয়েছে, হুইচ ইজ টোটালি পলিটিক্যাল। অন্তর্বর্তীকালীন সরকার আসলেই আমরা 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 দেখি যে এইটার সাথে আসলে নানান আশকথা পাশকথা যুক্ত হয়। আপনি যেটিকে আন্তর্জাতিক চক্রান্তের কথা আগের সরকার মানে 2007 সালের সরকার বললেন, এবার অন্তর্বর্তীকালীন সরকারের আগমনটাও কি আপনার কাছে একটা চক্রান্তের বিষয় বলে মনে হয়? কারণ আমরা দেখি যে প্রশ্নই উঠতে পারে না, প্রশ্নই উঠতে পারে না। কারণ আমরা দেখেছি এবারকার অন্তর্বর্তী সরকারের যে আগমন, এটা একটা জনগণ ছাত্রদের একটা সম্মিলিত আপনার আন্দোলন, একটা আপনার অভ্যুত্থানের ফলে। এখানে আপনি চক্রান্ত দেখছেন কোথায়? আমি এটাকে দেখছি যে এটা একটা বাংলাদেশের জনগণের একটা পুরোপুরিভাবে একটা বিপ্লবের আকাঙ্ক্ষা থেকে এটা এসেছে, এবং সেখান থেকে এসেছে they want to get rid of this fascist government, হাসিনা গভর্নমেন্ট, মার্ডারার। তার বিরুদ্ধে আজকে আপনার জনগণ ফুঁসে উঠে। আপনি চিন্তা করে দেখেন, আপনি তো দেশে ছিলেন না, সেই সময় যদি দেশে থাকতেন তাহলে দেখতেন শিশু, নারী, বৃদ্ধ কেউ ঘরে ছিল না, সব বেরিয়ে পড়েছিল। কারণ এই ফ্যাসিস্ট আমেরিকার হাতে প্রায় শত শত হাজার হাজার ছেলে মেয়েরা নিহত হয়েছে, হত্যা করেছে। না, দেশে না থাকলেও আমি আসলে এই খবরগুলি সবসময় দেখছিলাম আমার নিজস্ব সোর্স থেকে, আমাদের লোকজন। এখন তো আমি মনে করি যে আমাদের সকলের উচিত, যারা আমরা দেশকে ভালোবাসি, গণতন্ত্রে বিশ্বাস করি, আমাদের এই বিষয়গুলোকে হাইলাইট করা। আমরা ফ্যাসিস্টদের যে বয়ান, যে বক্তব্য, সেই বক্তব্য যেন ফিরে না যায়। না, অবশ্যই আপনি যে প্রশ্নগুলো আনলেন, এর সবই হচ্ছে আপনার ফ্যাসিস্টদের বক্তব্য। ওকে, আমি ওই সময়কার কথায়, আমি আপনার কথায় একমত যে এই বয়ানগুলি আওয়ামী লীগ আসলে গত 15 বছর ধরে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে এটা দিতে চেষ্টা করেছে। আমরাও আপনার মাধ্যমেই বা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মাধ্যমে সেটি আসলে আপনাদের অবস্থান জানতে চেয়েছি, আপনারা কনসিস্টেন্টলি আপনাদের অবস্থান জানিয়েছেন। আমি এই সময়কার কথায় আসি। এইবারের যেটিকে আপনি জনগণ এবং ছাত্রদের আন্দোলন আপনি বলছেন, যে আপনার কাছে কি মনে হয় না যে এই আন্দোলনটি বিএনপির নেতৃত্বে হলে, বা বিএনপি যত বছর ধরে এই আন্দোলনটি করতেছিল, সে বিএনপির নেতৃত্বে যদি আন্দোলনটি সফলতা পেত, তাহলে আসলে এই যে সরকার এবং সরকারের মধ্যে যে বিভিন্ন দুর্বলতার কথা আমরা শুনছি নানাভাবে, সেটি হতো না? আবার অন্যভাবে প্রশ্ন করলে, যে এই আন্দোলনটিতে যে বিএনপি নেতৃত্ব দিয়ে সফল হতে পারলো না, সেইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? দুটো জিনিস। একটা হচ্ছে যে এখানে আপনার বিএনপি নেতৃত্বে হলে অনেক ভালো হতো, বিএনপির নেতৃত্বে হয়নি, এই কথাটা বলছেন কেন? বিএনপি তো এর মধ্যে শেষ দিন পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত ছিল এই আন্দোলনে। এই ছাত্র জনতার আন্দোলন শুরু হয়েছে 2 মাস হলো, তার আগে তো আমরা মাঠে, এবং আমরাই আপনার মাঠেছি, আমরা জেলে গেছি, আমাদের 60 লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে, আমাদের 700-এর উপরে মানুষ আপনার গুম হয়ে গেছে, ইলিয়াস আলী সহ। এইটা তো আমরা, আমাদের 15 বছর ধরে এটা চলছে, এবং অকথ্য অত্যাচার নির্যাতন আমাদেরকে সহ্য করতে হয়েছে। এবং ছাত্ররা যখন এসছে, তখন আপনার তারা যে প্রথমে কোটা আন্দোলন, তারপরে সেই হত্যা, পরে সাথে সাথে তারা আপনার এক দফা আন্দোলনে গেছে। উই হ্যাভ গিভেন টোটাল সাপোর্ট টু দেম। আপনি সেই সময়কার পত্রিকাগুলো দেখুন, আমার বক্তব্যগুলো দেখুন। আমি প্রতিদিন সেই সময় আপনার প্রেস কনফারেন্স করেছি, ওই কয়েকটা দিন, এবং ওই দিন সম্পূর্ণ আমি ছিলাম। আমরা এখানে বিভক্তি আনতে চাই না। আমরা এখানে মনে করি, এটা বিভক্তি না। আমি আমার বক্তব্যটা শেষ করে ফেলি ভাইয়া। জি প্লিজ।
সেটা হচ্ছে যে এই এই বিষয়টাকে আমরা এক করে দেখতে চাই। এখন যে কোনো ধরনের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া বা একটা ভুল বুঝবুঝি হওয়া, সমঝোতার অভাব হওয়া, এটা কিন্তু দেশের জন্য এই মুহূর্তে এতটুকু মঙ্গলজনক হবে না। না, এটা আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি না, কিন্তু আপনি বলছেন যে আপনি আসলে সাপোর্ট দিয়েছিলেন। আপনার সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা প্রতিদিন আপনার বক্তব্য আমরা মিডিয়ায় দেখেছি, সরাসরি দেখেছি, বক্তব্য দেখেছি। আমার প্রশ্ন, আপনারা তো সাপোর্ট দিয়েছিলেন, কিন্তু লিডারশিপটা ছিল যে আসলে ছাত্রদের হাতেই, তাই তো? মানে এটা নদী এই জায়গাটাতে আপনি যাচ্ছেন কেন? আমরা তো লিডারশিপ এখানকার লিডারশিপটা আমরা ক্লেম করিনি। আমরা ক্লেম করেছি যে আমরা শেষ মুহূর্তের লিডারশিপটা আমরা দিয়েছি, একটা ক্লেম করেছি, করিনি তো? ওটা যাচ্ছেন কেন? তো আমরা বলছি যে ছাত্ররা শেষ মুহূর্তে যে, আমি তো আমার বক্তব্য বলেছি যে গোল আমরা তৈরি করে দিয়েছি, কিকটা করেছে ছাত্ররা। ওকে, আমি সেটা বারবার বলেছি যে এটা মাঠের মধ্যে বল তৈরি করে দিয়ে গোলের সামনে নিয়ে এসেছি আমরা, তারা কিক করেছে, সেভাবে ফ্যাসিস্টের কাছে। একটা পয়েন্ট, আপনার কাছে কি মনে হয় যে ওই সময় যে সরকারটি গঠিত হলো, অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে সরকারটি গঠিত হলো, সেই সরকারটি গঠনের পরে যে সেই সরকারে কি আপনাদেরও থাকা উচিত ছিল? আপনার মনে হয় এরকম যে মানে এটা একটি জাতীয় সরকার? না না, আমি প্রায় এই ব্যাপারে আমি খুব পরিষ্কার কথা বলি যে আমরা এই সরকারে থাকতে চাইনি। কারণ আমরা মনে করেছি যে যে মূল বিষয়টা যেটা থাকবে সেটাকে আপনার নিরপেক্ষ, নির্দলীয় হলে সব দিক দিয়ে ভালো হবে। সেই কারণেই আমরা ওইভাবে কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের সময় আসুক সেটা নিয়ে আমরা কোনো কথা বলিনি, বরঞ্চ আমরা এই গভর্নমেন্টকে তৈরি করার ব্যাপারে আমরা সহযোগিতা করেছি। নির্দলীয় নিরপেক্ষ থাকুক সেটি আপনারা চেয়েছেন। এই প্রশ্নতে পরে আসছি। ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকারের প্রধান হবেন, এটি বাছাই কি আপনাদের ভূমিকা ছিল? অবশ্যই আমরা সবাই মিলিত আমার কথা বলেছি, ছাত্ররা বলেছে, কারণ আমাদের সামনে অপশন তো খুব কম ছিল যে কয়েকজন ব্যক্তি সারা দেশে সর্বজনপ্রিয় হবে অথবা আপনার সকলের কাছে গ্রহণযোগ্য হবে, তার মধ্যে ডক্টর ইউনূস ডেফিনেটলি নাম্বার ওয়ান। ইতিহাসের খাতিরে একটু জানতে চাইছি, ওয়াজ হি দ্য ওয়ানলি অপশন? No, not necessarily only option, but he was the number one option. এবং আপনাদের মাধ্যমে সেটা টেবলড হয়েছিল? ডেফিনেটলি ওরা ছাত্ররাও করেছে, দিয়েছে, আমরা দিয়েছি। ওকে, জনাব নাহিদ ইসলাম, আপনার কি এই বিষয়ে কোনো কিছু বলার আছে? আপনি যে ছোট করে বলেন, নাহলে আমরা পরের প্রশ্নে যেতাম। না, আমি একটা বিষয় বলবো যে আমাদের বাংলাদেশের ইতিহাসে যে অভ্যুত্থানগুলো আমরা দেখি সেটি কিন্তু ছাত্ররাই মোটামুটি নেতৃত্ব দিয়েছে বা সফল করতে ভূমিকা রেখেছে, সেটা 69 বলেন 90 বলেন। কিন্তু এবারের আন্দোলনে গুণগত পরিবর্তনটা হচ্ছে 69 বলেন 90 বলেন, সেই সময়ের অভ্যুত্থান ছাত্ররা নেতৃত্ব দিলেও সামনে কিন্তু একটা রাজনৈতিক শক্তি ছিল, রাজনৈতিক দলগুলোর একটা প্ল্যাটফর্ম ছিল যারা পরবর্তীতে ক্ষমতাটা নিয়েছে। সেটা 69-এ আওয়ামী লীগের নেতৃত্বে ছিল, 90-এ বিএনপি আওয়ামী লীগ সহ নেতৃত্বে ছিল। কিন্তু এই আন্দোলনে কিন্তু আসলে এরকম কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা দল কিন্তু সামনে ছিল না। ফলে 5ই অগস্টের পরে আসলে শেখ হাসিনার পতনের পরে কিন্তু এই দায়িত্বটা আসলে আমাদের উপর এসে পড়েছে, যদি আমরা এটার জন্য আসলে প্রস্তুত ছিলাম না। জনাব ইসলাম, আপনাকে কি একটা কথা বলতে পারি যে একথা ঠিক, আপনার আন্দোলনের শেষ পর্যায়ে বা আন্দোলনের যেখানে নেতৃত্বের মাধ্যমে বা শেষ পর্যায়ে যেখান থেকে আসলে শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে, পালাতে হয়েছে বা এই সরকারকে ক্ষমতা ত্যাগ করতে হয়েছে, সেখানে আপনাদের ত্যাগটাই সবচেয়ে বড় ছিল, যেটিকে আসলে খুব ভালোভাবে এক বাক্যে বলা যায় যে একটাকে মারি একটাই মরে, আর কেউ নড়ে না সেখান থেকে। সেই জায়গায় আপনারা চলে গিয়েছিলেন। কিন্তু আপনারা কি মনে করেন না যে এই আন্দোলনটা আসলে জুলাই থেকে, জুন থেকে, কোটা থেকে আসলে শুরু হয় নাই? বিএনপির নেতাকর্মীরা বা জামাতের নেতাকর্মী বা বিরোধী দলের নেতাকর্মীরা, এমনকি বাম দলের নেতাকর্মীরা এই 15 বছর ধরে লাগাতার সংগ্রামের মধ্যে, আমি জানি না এনিবার বিরুদ্ধে কয়টি মামলা আছে, আমার কাছে মনে হয় সম্মিলিত মামলা, অবশ্যই সেই ত্যাগটার কথা কি আপনারা আসলে স্বীকার করছেন? এখন তো মনে হচ্ছে যে মানে ব্যাপারটা হলো যে আমাদের এই পুরো আন্দোলন সংগ্রাম শুধু জুলাই মাস থেকেই শুরু হয়েছে, এরকম মনে হচ্ছে। ডক্টর ইউনূস বলছেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছেন, ওরা যেটা বলবে সেটাই বলবে হবে। এটা কি আপনারা আসলে ব্যাপারটা কিভাবে দেখেন নাহিদ? না না, অবশ্যই এটা তো বিগত 16 বছর, আমরা আরো বলি 111 থেকে যেই আমাদের বিরাজনীতিকরণ শুরু হয়েছে, সেই সময় থেকে কিন্তু আমাদের এই রাজনৈতিক সংগ্রামটা এবং আমাদের বিরোধী দলীয় নেতাকর্মীরা যেই আত্মত্যাগ করেছে, নির্যাতিত হয়েছে এবং নির্যাতিত হওয়ার পরেও তারা বারবার মাঠে নেমেছে। তারা নামার কারণে কিন্তু একটা রাজনৈতিক পরিবেশ আমরা পেয়েছি, কথা বলার মিনিমাম পরিবেশ কিন্তু আমরা পেয়েছি, যে জায়গায় আমরা নেমে কথা বলতে পেরেছি। এবং এই অভ্যুত্থানেও আমরা সকল রাজনৈতিক দলের সেই ভূমিকাকে স্বীকার করি এবং তারা ভ্যানগার্ডের মতো ছিল, গুলির সামনে ছিল,
এবং ব্যক্তিগতভাবে বললেও কিন্তু ছাত্রদল বলেন বা শিবির বলেন বা বামপন্থী সংগঠন প্রত্যেকেই আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে। ব্যক্তিগতভাবে আমাদের জীবন রক্ষার্থেও তারা অনেক ভূমিকা পালন করেছে। ওকে, আমার মনে হয় যে জনাব নাহিদ ইসলাম এটা খুব পরিষ্কার করে বলেন। নাহিদ ইসলামের কাছে প্রশ্নে যাওয়ার আগে আমি একটু এনিভাইয়ের কাছে যেতে চাই। নাহিদ ইসলাম, আপনাকে আমি প্রশ্নটি করে রাখি। না, ঠিক আছে, আসছি আমি প্রশ্নে। এনি ভাই, আমরা কিন্তু সবাই যখন এই সরকার চলে গেল তখন ছাত্র জনতার আন্দোলনের ফলে এই সরকার পাওয়ার পরে আমরা কিন্তু একটা জরুরি প্রয়োজন বোধ করেছিলাম যে আমরা একই ধরনের সরকার, যে সরকারকে কেউ ফেসিস্ট বলছেন, যে সরকারকে কেউ নিপীড়ক বলছেন, সেরকম আরেকটা সরকার চাই না। সেই ইঙ্গিতটা কিন্তু আপনাদের উপরও ছিল, কিন্তু যে আমাদের যে ভয় ছিল, এনিভাবে আপনার কাছে কি মনে হয় না সে ভয়টা খুব অমূলক ছিল না? আমি দুই একটা উদাহরণ দিই। এই আন্দোলনের আপনাদের সহচর সাবেক ডাকসু ভিপি বা ডাকসু ভিপি নূর থেকে শুরু করে সরকার থেকেও কেউ কেউ কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করে বলেছেন চাঁদাবাজি, সিন্ডিকেট ইত্যাদিতে আওয়ামী লীগের জায়গাগুলি বিএনপিও তার অঙ্গ সংগঠনে কেউ কেউ দখলদারিত্ব কায়েম করেছে, নিজেরা মারামারিতেও জড়িয়ে পড়ছে। এই নিয়ে আপনাদের শীর্ষ নেতারাও হুঁশিয়ারি দিচ্ছেন, বহিষ্কার করেছেন, কমিটি স্থগিত করছেন, তবু থামছে না কেন? আমরা কি এইটা ধারণা করতে পারি যে এখন যদি বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসে তাহলে একই ধরনের কাজ আবার করতে থাকবে? এই সরকার কিন্তু অভ্যুত্থানের সমর্থনে গড়ে উঠেছে এবং এই অভ্যুত্থানে যেহেতু একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে, সকল রাজনৈতিক দলগুলা এবং ছাত্র জনতার অংশগ্রহণ ছিল, ফলে এই সরকার কিন্তু সবাইকে প্রতিনিধিত্ব করে। এই জন্য আমি এর আগেও যেটা বলেছি যে যে কোনো জাতীয় সিদ্ধান্তের জন্য আমরা কিন্তু এই রাজনৈতিক দলগুলো এবং ছাত্র জনতার ঐক্যমত্যের ভিত্তিতেই জি, দেশ পরিচালনা করতে চাই। নির্বাচনের মেয়াদে এনিভাইও প্রায় একই রকম কথাই বলেছেন, কিন্তু জনাব ইসলাম, সম্প্রতি আপনার একজন সতীর্থ, একজন সমন্বয়ক নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি ঘোষণা করেছেন। তার এই পরিচয় কি আপনি আগে থেকেই জানতেন? এরপর থেকে আলোচনা আছে যে 152 জন সমন্বয়কের মধ্যে 108 জন শিবিরের। অনেকে জানতে চাইছেন সমন্বয়কদের প্রকৃত সংখ্যা কত, তাতে কতজন শিবির নেতা রয়েছেন, অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের কেউ কি রয়েছেন আসলে, নাকি শিবির এবং কোন ছাত্র সংগঠন সেই অর্থে করেন না এরকম লোকই বেশি? দেখুন, আমরা যখন এই আন্দোলনটা গড়ে তুলেছিলাম এবং আমরা কিন্তু এই আন্দোলনে কেউ রাজনৈতিক পরিচয়কে সামনে এনে এই আন্দোলনটি করিনি। সবার রাজনৈতিক পরিচয়টি এক করতে সরিয়ে আমরা দল মত পরিচয় ভুলে গিয়ে এই আন্দোলনটা করেছি। ফলে এখানে কে শিবির, কে ছাত্র দল, কে কোন সংগঠন করে এটা কিন্তু বিবেচনা হয় নাই। এখন একটা পরিস্থিতিতে কেউ যদি তার নিজের সংগঠন, নিজের রাজনীতি করতে চায়, সেই সুযোগ কিন্তু আছে। ইভেন আমি যে নিজে যে ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম, ছাত্র শক্তি, গণতান্ত্রিক ছাত্র শক্তি, তার নামও কিন্তু আমরা এই অভ্যুত্থানের আগে বা পরে কোথাও কিন্তু উল্লেখ করি নাই। কারণ আমরা মনে করি এই আন্দোলনটি একটা ঐক্যমত্যের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে মূলত এই আন্দোলনটি শুরু হয়েছে, পরিচালনা হয়েছে এবং সম্পন্ন হয়েছে। নাহিদ ইসলাম, বৈষম্য বিরোধী আপনি বললেন বলে এই প্রশ্নটি একটু করতে হচ্ছে আমার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকা আপনারা কয়েকজন, বিশেষ করে আপনি এবং অবশ্যই আক্তার সাহেব, তারা গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা ছিলেন। সম্প্রতি আপনাদের এই সংগঠন স্থগিত করা হয়েছে, এর কারণ আসলে কি? ডক্টর ইউনূসের 2.5 মাসের দল নাগরিক শক্তির সাথে এর সম্পর্ক রয়েছে কি? না, ডক্টর মোহাম্মদ ইউনূসের দলের সাথে এটার কোনো সম্পর্ক নাই। আমরা এই দলের নামও জানতাম না। ছাত্র শক্তি নামে 60-এর দশকেও একটা ছাত্র সংগঠন ছিল আসলে। তো আমরা সেটার সাথে এটা সম্পর্ক নেই এবং এই সংগঠনটি আমরা স্থগিত করা হয়েছে কারণ যেহেতু এই সংগঠনের প্রধান নেতৃত্ব যারা, আক্তার হোসেন, তিনি নাগরিক কমিটিতে এখন কাজ করছেন এবং আমি এবং আসিফ মাহমুদ সরকারে কাজ করছি। ফলে নেতৃত্ব ছাড়া এই সংগঠনটি কিন্তু এখন রান করতে পারছে না। ফলে এই কারণে কমিটিটি স্থগিত করা হয়েছে এবং ছাত্র রাজনীতি নিয়ে যেহেতু একটি আলোচনা চলছে, সংস্কারের কথা চলছে, তো সেই পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী আমরা সামনের সিদ্ধান্তটি হয়তো নিবে এবং যারা এখন মাঠে আছে, ছাত্র শক্তিতে কাজ করছে, তারাই মূলত ছাত্র শক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। এই সরকার কিন্তু অভ্যুত্থানের সমর্থনে গড়ে উঠেছে এবং এই অভ্যুত্থানে যেহেতু একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে, সকল রাজনৈতিক দলগুলা এবং ছাত্র জনতার অংশগ্রহণ ছিল, ফলে এই সরকার কিন্তু সবাইকে প্রতিনিধিত্ব করে। এই জন্য আমি এর আগেও যেটা বলেছি যে যে কোনো জাতীয় সিদ্ধান্তের জন্য আমরা কিন্তু এই রাজনৈতিক দলগুলো এবং ছাত্র জনতার ঐক্যমত্যের ভিত্তিতেই জি, দেশ পরিচালনা করতে চাই। নির্বাচনের মেয়াদে এনিভাইও প্রায় একই রকম কথাই বলেছেন, কিন্তু জনাব ইসলাম, সম্প্রতি আপনার একজন সতীর্থ, একজন সমন্বয়ক নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি ঘোষণা করেছেন। তার এই পরিচয় কি আপনি আগে থেকেই জানতেন? এরপর থেকে আলোচনা আছে যে 152 জন সমন্বয়কের মধ্যে 108 জন শিবিরের। অনেকে জানতে চাইছেন সমন্বয়কদের প্রকৃত সংখ্যা কত, তাতে কতজন শিবির নেতা রয়েছেন, অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের কেউ কি রয়েছেন আসলে, নাকি শিবির এবং কোন ছাত্র সংগঠন সেই অর্থে করেন না এরকম লোকই বেশি? দেখুন, আমরা যখন এই আন্দোলনটা গড়ে তুলেছিলাম এবং আমরা কিন্তু এই আন্দোলনে
কেউ রাজনৈতিক পরিচয়কে সামনে এনে এই আন্দোলনটি করিনি। সবার রাজনৈতিক পরিচয়টি এক করতে সরিয়ে আমরা দল মত পরিচয় ভুলে গিয়ে এই আন্দোলনটা করেছি। ফলে এখানে কে শিবির, কে ছাত্র দল, কে কোন সংগঠন করে এটা কিন্তু বিবেচনা হয় নাই। এখন একটা পরিস্থিতিতে কেউ যদি তার নিজের সংগঠন, নিজের রাজনীতি করতে চায়, সেই সুযোগ কিন্তু আছে। ইভেন আমি যে নিজে যে ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম, ছাত্র শক্তি, গণতান্ত্রিক ছাত্র শক্তি, তার নামও কিন্তু আমরা এই অভ্যুত্থানের আগে বা পরে কোথাও কিন্তু উল্লেখ করি নাই। কারণ আমরা মনে করি এই আন্দোলনটি একটা ঐক্যমত্যের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে মূলত এই আন্দোলনটি শুরু হয়েছে, পরিচালনা হয়েছে এবং সম্পন্ন হয়েছে। নাহিদ ইসলাম, বৈষম্য বিরোধী আপনি বললেন বলে এই প্রশ্নটি একটু করতে হচ্ছে আমার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকা আপনারা কয়েকজন, বিশেষ করে আপনি এবং অবশ্যই আক্তার সাহেব, তারা গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা ছিলেন। সম্প্রতি আপনাদের এই সংগঠন স্থগিত করা হয়েছে, এর কারণ আসলে কি? ডক্টর ইউনূসের 2.5 মাসের দল নাগরিক শক্তির সাথে এর সম্পর্ক রয়েছে কি? না, ডক্টর মোহাম্মদ ইউনূসের দলের সাথে এটার কোনো সম্পর্ক নাই। আমরা এই দলের নামও জানতাম না। ছাত্র শক্তি নামে 60-এর দশকেও একটা ছাত্র সংগঠন ছিল আসলে। তো আমরা সেটার সাথে এটা সম্পর্ক নেই। এবং এই সংগঠনটি আমরা স্থগিত করা হয়েছে কারণ যেহেতু এই সংগঠনের প্রধান নেতৃত্ব যারা, আক্তার হোসেন, তিনি নাগরিক কমিটিতে এখন কাজ করছেন এবং আমি এবং আসিফ মাহমুদ সরকারে কাজ করছি। ফলে নেতৃত্ব ছাড়া এই সংগঠনটি কিন্তু এখন রান করতে পারছে না। ফলে এই কারণে কমিটিটি স্থগিত করা হয়েছে এবং ছাত্র রাজনীতি নিয়ে যেহেতু একটি আলোচনা চলছে, সংস্কারের কথা চলছে, তো সেই পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী আমরা সামনের সিদ্ধান্তটি হয়তো নিবে এবং যারা এখন মাঠে আছে ছাত্র শক্তিতে কাজ করছে তারাই মূলত ছাত্র শক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।